সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আজকে আমরা অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি জনাব হারুনা রশিদ রবি, সিনিয়র সাংবাদিক, দৈনিক দিনকাল এবং মেহেরপুর জেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য। আমরা আলাপ করব অতিথির সাথে। তার আগে আমরা মেহেরপুরে যে সমস্ত পত্রিকাগুলো আমার হাতে আছে, আমাদের আপনারা জানেন মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং ঝিনাইদহ এত অঞ্চলে অনেক পত্রিকা বার হয়। সেই পত্রিকাগুলোর মূলত বিশেষ বিশেষ সংবাদগুলো নিয়েই মূলত আমরা আলোচনাটা করে থাকি। আজকে আমি তারই অংশ হিসাবে পত্রিকার শিরোনামগুলো পড়ছি। আমার হাতে মেহেরপুর প্রতিদিন আছে। মেহেরপুর প্রতিদিনের আজকের শিরোনাম হচ্ছে বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন মন্ত্রিসভায়, আওয়ামী লীগও থাকতে পারে চমক, মাহবুবুল আলম হানিফ হতে যাচ্ছেন সভাপতিমণ্ডলীর সদস্য। এটা একটা ন্যাশনাল নিউজের দিয়ে আজকে মেহেরপুর প্রতিদিন লিড নিউজ করেছে। দ্বিতীয় লিড নিউজটা হচ্ছে আমঝুপি, শ্যামপুর, বারাদি ও পিরোজপুর ইউনিয়নের সীমানা চূড়ান্ত। ইতিমধ্যে আমাদের দুইটা বড় ইউনিয়ন ভেঙে 4টা ইউনিয়ন করা হয়েছে। পিরোজপুরকে ভেঙে বারাদি এবং আমঝুপিকে ভেঙে শ্যামপুর। আমরা এটা নিয়ে কথা বলবো। মুজিব বর্ষের 100 ঘন্টা মুজিব চর্চা অনুষ্ঠানে ডক্টর শামসুল আলম, বঙ্গবন্ধু দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের উক্তিটি করেছেন এটা জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি। নেশার টাকা না পেয়ে মিরপুরে ভিক্ষুককে হত্যার অভিযোগ। গাংনীতে মাইক্রোবাসের ধাক্কায় রোগী আহত, সড়ক দুর্ঘটনা লেগে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের প্রশংসায় বান কি মুন। গাংনীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। দর্শনা বাস স্ট্যান্ডে সিন্দুক সহ 5 লক্ষাধিক টাকার স্বর্ণ অলংকার চুরি। গাংনীতে মৃত্যুর 4 দিন পর করোনা পজিটিভ। কোটচাঁদপুরে প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। আমার হাতে আছে পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চলে আজকের যে শিরোনাম করেছে, এমপি পরিবারে কড়া বার্তা আওয়ামী লীগের। এটা একটা জাতীয় শিরোনাম। বেসিক ট্রেড প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া সহ ক্লাস চালু করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে। আপনারা জানেন করোনাকালে সবই বন্ধ, এটার নিমিত্তে ট্রেডগুলো খুলে দেওয়ার জন্য একটা স্মারকলিপি দিয়েছেন। চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা। আলমডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা। রোগীর রক্ত পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে মৃত্যু থেকে রক্ষা। চুয়াডাঙ্গায় 23 জনের নমুনা পরীক্ষায় 7 জন করোনা শনাক্ত। আমরা করোনা নিয়েও কথা বলবো। চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে গৃহবধূ সীমাকে শারীরিক নির্যাতন। এই ছিল মূলত পশ্চিমাঞ্চল। আমার কাছে আছে মাথা ভাঙা। মাথা ভাঙার শিরোনাম করেছে লিড নিউজটা, যেটা করেছে শীতে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা করছে। অশোভন আচরণকারী মাছ ব্যবসায়ীর 20,000 টাকা জরিমানা। এটা হচ্ছে আলমডাঙ্গায়। সাউন্ড সিস্টেম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু। এটা হচ্ছে জীবননগরের ঘটনা। বেসিক ট্রেড প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে ক্লাস চালু করার দাবিতে চুয়াডাঙ্গায় স্মারকলিপি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পূরণ হচ্ছে জাতির জনকের স্বপ্ন পূরণ। এটা আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্য। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনী তফসিল ঘোষণা। 30 সেপ্টেম্বর ভোট। এটা জেলা ক্রীড়া সংস্থা নিয়ে আমরা কথা বলবো, যেটা মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা প্রায় 8 বছর আপনার কোনো হয়নি, কোনো নির্বাচন হয়নি, অনির্বাচিতদেরকে দিয়ে এই প্রতিষ্ঠানটা চালানো হচ্ছে। মেহেরপুরে গত 24 ঘন্টায় 3 জন করোনা আক্রান্ত। আমার কাছে আছে সময়ের সমীকরণ। তাদের লিড নিউজ হচ্ছে বিদ্যুতের ভারসাম্যহীন পরিকল্পনায় বাংলাদেশ। এটা একটি সমালোচনামূলক লিড করেছে তারা। চুয়াডাঙ্গায় নতুন করে 7 জন করোনা আক্রান্ত। প্রতারণা, জালিয়াতি ও সময় মতো পণ্য সরবরাহ না করা সহ ই-ভ্যালির সব প্রতারণার সত্যতা মিলেছে। ই-ভ্যালি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে। চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী মালেকের কারাদণ্ড। এখানে মেহেরপুর
মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, চুয়াডাঙ্গায় আলোচনা সভা, ডিসি নজরুল ইসলাম। সার্বজনীন শিক্ষা নিশ্চিতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে। জীবননগরে ব্যক্তি মালিকানাধীন কালভার্ট নির্মাণের অভিযোগ, বসতবাড়ি সহ পুকুর ও ফসলি জমির ক্ষতির আশঙ্কা। গাংনীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু। সোনা রূপা সহ গহনা প্রায় 7 লাখ টাকার মালামাল চুরি, লুট। আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি ভঙ্গ ও সরকারি কাজে বাধা সহ প্রধান কাজে বাধা প্রদান করায় কয়েকজনের জরিমানা। মোটামুটি এই ছিল আমার কাছে পত্রিকাগুলার মূলত সংবাদগুলা। আমরা প্রথমে শুরু করি আমাদের মেহেরপুরের যে 2টা ইউনিয়ন ভেঙে যে 4টা ইউনিয়ন করা হলো। আমি হারুনা রশিদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে মেহেরপুরের বড় 2টা ইউনিয়ন যেখানে জনসংখ্যার ভিত্তিতে এবং আপনার তার যে এরিয়া, এই পরিধি বিবেচনায় 2টা ইউনিয়নকে ভেঙে 4টা ইউনিয়ন হলো। সেক্ষেত্রে গাংনীতেও এই ধরনের অবস্থা আছে। এই বিষয় নিয়ে যদি কথা বলি। ধন্যবাদ। আসলে আমাদের মেহেরপুর এবং মজিমনগর মিলে আগে তো একটা উপজেলা ছিল, সেই সময় 9টা ইউনিয়ন ছিল। পরবর্তীতে যখন মজিমনগর পৃথক উপজেলা ঘোষণা করা হলো, সেখানে মজিমনগরের 4টা এবং মেহেরপুর সদর উপজেলার 5টা ইউনিয়ন ছিল। এই মুহূর্তে আমঝুপি ইউনিয়নটা আসলে বেশ বড় ছিল, পিরোজপুর ইউনিয়ন বড় ছিল, সেই দুটাকে ভেঙে 2টাকে করা হয়েছে। একটা হয়েছে আমঝুপির সাথে যোগ হয়েছে শ্যামপুর, আর পিরোজপুর এর সাথে যোগ হয়েছে বারাদি। এটা খুব বিশেষ করে বর্তমান সময় উপযোগী একটা সিদ্ধান্ত, যেটা বাস্তবায়ন হয়েছে। এটা অনেক আগে হওয়া উচিত ছিল, তবে এই জন্য মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের মেহেরপুর সদর আসনের মাননীয় সাংসদ, ওনাকে ধন্যবাদ জানাই যে একটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করেছেন, যেটা খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত। এরকমভাবে আমাদের মেহেরপুরের গাংনী উপজেলাতেও 9টা ইউনিয়ন রয়েছে বর্তমানে। সেখানে ধানখোলা ইউনিয়নকে স্বাভাবিকভাবে রাজনৈতিক প্ল্যাটফর্মের দিক থেকে বিবেচনা করে ওখানে কিন্তু বলা হয় ক অঞ্চল এবং খ অঞ্চল। ধানখোলা ইউনিয়নটা আসলে বেশ ব্যাপক বড় এরিয়া। এখানে দীর্ঘদিনের ওই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি যে ধানখোলা ইউনিয়নটাকেও 2 ভাগে ভাগ করে অন্ততপক্ষে ওখানেও গাড়াডুবটাকে পৃথক একটা ইউনিয়ন ঘোষণা করার এই দাবিটা এলাকার লোকজন করে আসছেন। আবেদন হয়তো ওনারা করেছে। কি আনঅফিশিয়ালি ক অঞ্চল খ অঞ্চল আছে? এটা হ্যাঁ, ক অঞ্চল খ অঞ্চল। রাজনৈতিক কোনো প্রোগ্রাম হলে রাজনৈতিকভাবে ওখানে কমিটি গঠন করা হয়। ক অঞ্চলের একটা কমিটি পৃথক থাকে, খ অঞ্চলের জন্য আলাদা। এটা কি বড় হওয়ার কারণে এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধানখোলা ইউনিয়নটা, ওটাকে 2টা করা উচিত। আর একটা হচ্ছে যে ভোটাধিকারের সংখ্যাটা বেশি হচ্ছে মঠপাড়া ইউনিয়নে। মঠপাড়া ইউনিয়নটাও বেশ বড়, ওটাকেও 2টা করা যায়, যেটা কুমারীডাঙ্গা ওই সাইডটা হতে পারে। তবে যেখানে হোক ওটাও 2টা করলে আমার মনে হয় যে খুব ভালো হয়। এটা গাংনী উপজেলার জন্য ওই এলাকার মানুষদেরও দীর্ঘদিনের দাবি। এই মুহূর্তে মেহেরপুরের মতো করে মেহেরপুরের আমঝুপি এবং পিরোজপুর ইউনিয়ন যে 2টা ইউনিয়ন সংখ্যা এখানে বেড়েছে, এটা গাংনীতে ধানখোলা ইউনিয়ন এবং মঠপাড়া ইউনিয়নে। বামন্দি নিয়েও তো কথা আছে, তাই না? বামন্দি ইউনিয়নটা খুব বড় না, কিন্তু ওই মঠপাড়া ইউনিয়ন যখন 2টা হবে তখন একটা প্রাধান্য পাবে একটা বিষয়। সেই প্রাধান্যটা হচ্ছে যে বামন্দিকে পৃথক একটা উপজেলা করার যে দীর্ঘদিনের প্রচেষ্টা ওই এলাকার মানুষজন করে আসছে, দাবি করে আসছে, এবং এই বিষয়ে বিভিন্ন জায়গায় ওনারা স্মারকলিপি দিয়েছেন, মানববন্ধন করেছেন। সেদিক থেকে মঠপাড়া ইউনিয়ন যদি 2টা ইউনিয়ন হয় তাহলে ইউনিয়নের সংখ্যাটা বেড়ে যাবে। ওই বেল্টে এখন 4টা ইউনিয়ন আছে, যখন মঠপাড়া ইউনিয়ন বেড়ে যাবে তখন আরেকটা ইউনিয়ন যোগ হয়ে যাবে, 5টা হবে, তখন উপজেলা করার ক্ষেত্রে সুবিধা হবে। এই জন্য এই মুহূর্তে যেমন মেহেরপুরে 2টা ইউনিয়ন বাড়লো, তেমনই গাংনীতেও 2টা ইউনিয়ন বাড়া উচিত বলে আমরা মনে করি। আর একটা বিষয় হচ্ছে, না বললেই না, যে ইউনিয়ন বাড়ার পেছনে কিন্তু এখানে পজিটিভ সাইডটা বেশি কাজ করে। কারণ একটা ইউনিয়নের যে সরকারি বরাদ্দটা আসে,
এই বরাদ্দের পরিমাণটা কিন্তু সব ইউনিয়নের জন্য সমান। এখন ধানকলা ইউনিয়ন বড়, ধানকলা ইউনিয়নের জন্য যে বরাদ্দ আসছে, দেখা যাচ্ছে কাতল ইউনিয়ন কি সারবাটি ইউনিয়ন তাদের একই বরাদ্দ আসছে। এখন এই কারণে যখন ইউনিয়ন বেশি হবে তখন বরাদ্দ কিন্তু সমান বরাদ্দ আসবে। হবে কি ওখানের যে এলাকার উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এটা খুব প্রভাব বিস্তার করবে, এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। আচ্ছা, এটা খুব একটা ভালো কাজ বলে আমি মনে করি। হারুনুর রবি ভাই, আপনি শুধু সাংবাদিক না, আপনি একজন শিক্ষকও বটে, কলেজে অধ্যাপনা করেন আপনি। এখানে একটা নিউজ আছে আমাদের, ভর্তি নীতিমালা না মানলে কলেজের এমপিও বাতিল। তো এই যে নীতিমালাটা দিয়েছে এটা নিয়ে যদি একটু কথা বলেন। ভর্তির সময় তো নীতিমালা করে দেয়, আর এখন যে অনলাইন সিস্টেমটা হয়েছে ভর্তির ক্ষেত্রে বা সমস্ত ক্ষেত্রে অনলাইন ভর্তির আবেদন এখন অনলাইনে স্টুডেন্টরাই করে থাকেন। এখানে নীতিমালার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যেমন আর্থিক যে বিষয়টা, ভর্তির ফিস। রাইট। এখন সরকার আমাদের নির্ধারণ করে দিয়েছে মফস্বল এবং উপজেলা পর্যায়ে ভর্তির ফিস ১,০০০ টাকা, জেলা সদরে এখানে করছে ২,০০০ টাকা, সিটি কর্পোরেশন এরিয়ায় এখানে কিন্তু ৩,০০০ টাকা। আচ্ছা, তাহলে এই যে নীতিমালার মধ্যে এখানে কিন্তু অনেক এই ফিসটা নির্ধারণ করে দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এর বাইরেও দেখা যাচ্ছে যে বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলো এই নীতিমালা বাইরে তারা ভর্তি ফিস আদায় করছে। আচ্ছা, এটা কিন্তু তারা মানছে না। আর একটা বিষয় ঘটে কি, যে ভর্তির আগেই দেখা যাচ্ছে সরকারি সার্কুলার হওয়ার আগেই ওই বেসরকারি ওই প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে যারা নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো, এরা করে কি যে তারা তাদের সুবিধার্থে স্টুডেন্টদের কাগজপত্রগুলো, অর্থাৎ তাদের প্রতিষ্ঠান থেকে যারা পাশ করেছে এসএসসি তাদের কাগজপত্রগুলো কিন্তু জব্দ করে রেখে দেয়। এবং ভর্তির সময় তারা অনলাইনে যে কাজটা স্টুডেন্টদের করার কথা ছিল সেটা তারা না করে কি ওই কলেজ কর্তৃপক্ষ করে। এটা নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো বেশি করে, তাদের স্টুডেন্টের সংখ্যাটা ধরে রাখার জন্য এটা বাধ্য করা স্টুডেন্টদের, অর্থাৎ স্টুডেন্টদের স্বাধীনভাবে তাদের কিন্তু এটা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এটাও কিন্তু আমি মনে করি যে এটা নীতিমালার বহির্ভূত একটা ঘটনা। পরে করে কি আবেদনগুলোই কলেজ কর্তৃপক্ষ তাদের মোবাইল নাম্বার দিয়ে আবেদনগুলো করায়। বোর্ড তার দেখতে আসছে না, বোর্ড তো বুঝতে পারছে না আবেদন করছে স্টুডেন্ট না স্টুডেন্ট, মেসেজ যাচ্ছে কিন্তু ওই নাম্বারে। এইগুলোই আর কি নীতিমালার বহির্ভূত কর্মকাণ্ড। এই কাজগুলো অনেক এমপিওভুক্ত প্রতিষ্ঠানও করে থাকে, এর মধ্যে অসাধু প্রতিষ্ঠান তো থাকেই যেগুলো নীতিমালার বাইরে ফিস, নির্ধারিত ফিসের বেশি তারা আদায় করছে। এখানে আমাদের আরেকটা রিপোর্ট আছে, পাসপোর্টের 69টা অফিস সারা বাংলাদেশে, মাসে ঘুষের পরিমাণ 12 কোটি টাকা। পাসপোর্ট অফিসের যে দৌরাত্ম, সাধারণ মানুষের যে আসলে হয়রানি। প্রত্যেকটা পাসপোর্ট অফিস বলতেই, পাসপোর্ট অফিস বলেন, বিআরটি অফিস বলেন, এই জায়গাটা হচ্ছে যেহেতু মানে মানুষকে এত বেশি চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় যে এটা যারা ওই কর্মকাণ্ডে যে না গেলে বুঝতে পারবে না যে কতটা ভোগান্তির মধ্যে পড়তে হয়, তাদেরকে কিভাবে হয়রানি করে, গ্রাহকরা চরম হয়রানির শিকার হয়। অর্থ না দিলে কিন্তু তাদের কাজ হয় না, এটা তো চরম। যেমন আমাদের মেহেরপুর পাসপোর্ট অফিস নিয়েও কিন্তু দীর্ঘদিন লেখালেখি হয়েছে, অনেক কিছু হয়েছে। এরকম সারা দেশেই একই চিত্র বিরাজমান। এই দৌরাত্ম্য থেকে এখন বের হওয়ার উপায় হচ্ছে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন সেই ক্ষেত্রে আসলে কিছু করার থাকে না। সাংবাদিক হিসাবে আমরা হয়তো শুধু কাগজ কলমে পত্রিকায় আমাদের উপস্থাপন করলাম, কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা যদি এই ক্ষেত্রে এগিয়ে আসেন অবশ্যই বন্ধ হবে। আর এই নিয়মটা দীর্ঘদিন ধরে চলে আসছে, অফিসের যে অনিয়ম, এটা বন্ধ হওয়া উচিত। চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় গ্রাহকদের। আমাদের সহকর্মী সাগর রুনির ৭৪ বারের মতো পেছালো তাদের প্রতিবেদন জমা। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা যে 2012 সালের সম্ভবত 12ই ফেব্রুয়ারিতে ওনারা সাগর রুনি দম্পতি খুন হয়েছিলেন। আজকে চলতেছে 2020 সাল, অর্থাৎ 8.5 বছর আর চলছে, তাদের প্রতিবেদনটাই দাখিল করতে পারছে না। এটা চরম একটা অব্যবস্থাপনা আমি মনে করি। কত বড় বড় মার্ডার কেসের মতো ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে কোনো সমস্যা নেই, হ্যাঁ সেগুলো দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ প্রশাসন, কিন্তু সাগর রুনির বেলায় এই যে চরম
শৈথিল্যতা, এটা খুবই মেনে নেওয়া যায় না আসলে। দ্রুত এখন আমরা সাংবাদিক হিসাবে সাগরণীর চার্জশিটটা যাতে দ্রুত প্রদান করা যায়, আমরা সেই ব্যাপারেই জোর দাবি জানাবো পুলিশ প্রশাসনের প্রতি। এখানে মাথা ভাঙার যে লিড নিউজ, যেটা শীতে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির সংখ্যা, এটা সারা বাংলাদেশেই এটা আশঙ্কা প্রকাশ করছে এখন বিশেষজ্ঞরা আমরা বলছেন। সার্বিক বিশ্বের দিকে যে নজর দিলে বোঝা যায় যে করোনা ভাইরাসের প্রকোপ তো সারা বিশ্বব্যাপী চলছে, তবে যে এরিয়াতে, যে রাষ্ট্রগুলোতে ঠান্ডার প্রকোপটা বেশি, সেখানে কিন্তু করোনার আক্রান্তের হারটা বেশি, সেখানে মৃতের সংখ্যাটাও কিন্তু বেশি। সেদিক থেকে আমরা ভাগ্যবান মনে করি যে আবহাওয়াটা কিন্তু আমাদের এখন গ্রীষ্মকাল চলতেছে, মানে গরমে পড়েছে। গরমের প্রভাব, যেটা এই গরমের প্রভাবের কারণে কিন্তু করোনা ভাইরাস অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে আবহাওয়াজনিত কারণে। বাংলাদেশের সেই ব্যাপক প্রভাব সেটা কিন্তু আসে নাই। আমি মনে করি যে এটা বিশ্বে যখন মহামারী আকার ধারণ করছে, সেখানে আমাদের দেশে এখন স্বাভাবিক পর্যায়ে আছে। তবে শীতের যেহেতু ঠান্ডার সময়, ঠান্ডার প্রকোপ সেই সময় বাড়ার সম্ভাবনাটা বেশি বলে আমরা মনে করছি যে এটা হতে পারে। পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ একটা নিউজ, প্রাথমিক বিদ্যালয় খুলতে প্রস্তুতির নির্দেশ। যেখানে বিশ্ববিদ্যালয় কলেজগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই, অথচ প্রাথমিক বিদ্যালয় আসলে করোনাকালীন সময়ে আজকে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এটা ঠিক আছে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত যেটা, যে স্টুডেন্ট কেউ কিন্তু আর ঘরের মধ্যে নেই, আমরা কিন্তু কাউকে আটকে রাখতে পারছি না। বাচ্চারা কিন্তু বাইরে যত্রতত্র তারা ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে, আড্ডা দিচ্ছে। তারা কিন্তু বাজারের দেখেন, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছাড়া সমস্ত কার্যক্রম কিন্তু স্বাভাবিক আছে। আচ্ছা, যাত্রীবাহী বাসগুলোতে এখন সে আগের মতো হয়ে গেছে, বাজারঘাটের অবস্থাগুলো কিন্তু আগের মতো হয়ে গেছে, অর্থাৎ যত্রতত্র লোকের সমাগম। স্টুডেন্টরা কেউ কিন্তু ঘরের মধ্যে অবস্থান করছে না, তারাও কিন্তু বাইরে আছে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান আমি খোলার পক্ষে মত দিই, কারণ স্টুডেন্টরা কেউ কিন্তু নেই, বাড়িতে অবস্থান করছে না। এখন সেখানে এই প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতিটার এই এই নিউজটা পড়ে আমিও একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি যে প্রাথমিক বিদ্যালয় কেন আগে খুলতে হবে, সেই প্রস্তুতিটা আগে নিতে হবে। বিশ্ববিদ্যালয়, তারপরে কলেজ, অর্থাৎ বড় থেকে শুরু করতে হবে। কারণ বড়রা যে ধারণ ক্ষমতা তাদের দেহে থাকে, যে সহনশীল অবস্থা বিরাজ করে, সেটা ছোট বাচ্চাদের মধ্যে থাকে না। তাহলে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বড়দের মধ্যে বেশি থাকে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টা আগে খোলার প্রস্তুতি নিতে পারে, তারপর কলেজ, তারপর হাই স্কুল, তারপর প্রাথমিক। তবে প্রাথমিক বিদ্যালয়ের যেটা খোলার প্রস্তুতি নিচ্ছে, এখানে কিন্তু 50টা শর্ত আরোপ করবে মন্ত্রণালয়, এরকম একটা আভাস আছে যে সেই শর্ত সাপেক্ষে। এখন শর্তগুলো কি কি সেটা মন্ত্রণালয় ঘোষণা না করা পর্যন্ত স্বাস্থ্যবিধির যে জানা যাচ্ছে না। শর্ত, স্বাস্থ্যবিধির এই শর্ত তো কিছুই মানা হচ্ছে না। আপনি বাজারঘাটে দেখেন, এখানেও তো আপনার স্বাস্থ্যবিধি কিছুই মানা হচ্ছে না। সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা যে বলা একদম হচ্ছে, সবকিছু আগের মতো স্বাভাবিক, আগের মতো স্বাভাবিক স্বাভাবিক আছে। শুধুমাত্র প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হ্যাঁ। এছাড়া কিন্তু আর কোনো প্রতিষ্ঠান বন্ধ নেই। কেউ স্বাস্থ্যবিধি মানছে না, যার যার ইচ্ছা মতো, একেবারে স্বাভাবিক। করোনা নিয়ে ভাবনাটা যেন এখন মানুষের মধ্যে কমে যাচ্ছে। করোনা নিয়ে ভাবনা আর না, আর না, আর না, তাই না? ওই সেই অবস্থা যে আমাদের বিরোধী দল একটা হরতাল ডেকেছিলেন, হরতাল কিন্তু এখনো প্রত্যাহার হয় নাই, কিন্তু এখনো প্রত্যাহার হয়নি। হ্যাঁ, প্রত্যাহার হয় নাই, চলছে। হ্যাঁ। ওই করোনার অবস্থাটা কিন্তু ওরকম হবে। করোনা একসময় মানুষ করোনাকে আর কিছুই মনে করবে না, করোনাকে জয় করে ফেলবে এইভাবেই একটা সময়। এখানে আমাদের এই ই ভ্যালির সব প্রতারণার সত্যতা মিলেছে। আমরা এই যে করোনাকালীন সময়ে যেটা খুব আমাদের অনলাইন মার্কেটিং, যেটা অনলাইন মার্কেটিংটা, ই কমার্স, যেটা মার্কেটটাও খুব পেলো ভালো, যে সবাই ঘরে বসে কেনাকাটা করছে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, কিন্তু এখান থেকে প্রতারণারও শিকার হচ্ছে। যে আমি যে পণ্যটা ক্রয় করছি, যে পণ্যটার এন্ট্রিতে আমি তাকে আমি বলছি প্রতিষ্ঠানকে, আমাকে যখন সেই প্রোডাক্টটা যখন বাসায় দিয়ে যাচ্ছে, আমার সেই ক্রয়কৃত পণ্যের আমি যেটা ইন্ডিকেট করেছিলাম তার সাথে এটার কোনো মিল থাকছে না, মিল থাকছে না, প্রতারণার শিকার হতে হচ্ছে। এই ব্যাপারটা আসলে ই কমার্স থেকে মূলত এই ব্যবসাটা, ই কমার্স হচ্ছে যে ইলেকট্রনিক কমার্স, যেটা আসলে খুব ভালো একটা বিজনেস। এই জায়গাটা আছে, ভালো প্রতিষ্ঠান যে নাই তা না,
অনলাইন বিজনেসটা নিঃসন্দেহে একটা ভালো বিজনেস, অনেকে করছে সততার সাথে, কিন্তু আসলে সব জায়গায় তো ভালো মন্দ ব্যক্তি আছে। এখানে এই অনলাইন ব্যবসায় এখানে এক শ্রেণীর প্রতারক চক্র অলরেডি সেই সুযোগটা কাজে লাগাচ্ছে, এবং তাদের কারণে কিন্তু দেখা যাচ্ছে যারা সুনামের সাথে ব্যবসা করছে তারা কিন্তু এখানে এই অসৎ ব্যবসায়ীদের কারণে তারা পিছিয়ে পড়ে যাচ্ছে। তাদের প্রভাবটা পড়ে যাচ্ছে তাদের উপরে। কিন্তু বিজনেস অনলাইন বিজনেস তো ভালো প্রসার হচ্ছিল, এবং ঘরে বসে মানুষ অর্ডার দিয়ে পাচ্ছিল তার কাঙ্ক্ষিত পণ্য। এখানে দেখা যাচ্ছে মানুষ একটা চাহিদা দিচ্ছে, যে পণ্যটা তারা দেখাচ্ছে অনলাইনে, যে পণ্যটা এত রেট সব কিছু জানছে, মানুষ জেনে শুনে দেখে অর্ডার দিচ্ছে, দেখা যাচ্ছে প্যাকেটের মধ্যে খুলেই আর এক পণ্য। এই যে প্রতারণা সামিল। না, আমাদের দেশে সত্যিকার অর্থে ব্যবসায়িকদের ব্যবসাদার এবং ভোক্তা, ক্রেতা এবং বিক্রেতা, এটা নিয়ে তো আসলে নানান আছে, মানে সমস্যা তো আছেই, তর্ক বিতর্ক আছে। এই জিনিসগুলো আসলে বোঝা উচিত যে অনলাইন বিজনেসটা ভালো, কিন্তু ব্যবসা করতে গেলে, যে কোনো ব্যবসা করতে গেলে আসলে দরকার হয় কি পরিকল্পনা। সুষ্ঠু পরিকল্পনা না থাকলে কোনো কাজ, কোনো কর্মকাণ্ড কিন্তু সুষ্ঠুভাবে সম্পাদন হবে না। এখন ব্যবসা করতে গেলে পরিকল্পনা দরকার। পরিকল্পনা করতে হবে যে ব্যবসাটা আমি যেটা দাঁড় করাবো সেটাকে প্রতিষ্ঠিত করতে গেলে যে অর্থের প্রয়োজন হবে, তারপরে পণ্যটা, যে পণ্যটা আমি সাপ্লাই দেবো সেই পণ্যটা কোথা থেকে পাবো কিনা, গ্রাহকের চাহিদা অনুযায়ী আমি সাপ্লাই দিতে পারবো কিনা, এসব ভাবনার অনেক বিষয় আছে। এই ভাবনাগুলো কিন্তু অনেকে না ভেবে, ওই না বুঝেই ব্যবসায় চলে আসে, মুখ থুকে পড়ে। এখানে খুব পরিকল্পিত প্রতারণা করার নিমিত্তে অনেকে ব্যবসাটা খুলেছে। আমি আপনাকে যদি এইভাবে বলি, আমরা যারা সরাসরি মার্কেটিংটা করি, সরাসরি আমরা ক্রেতা হিসাবে একজন মানে একটা প্রতিষ্ঠানে গিয়ে যেটা কিনছি, সেখানে আপনি দেখেন যে ঔষধের মধ্যে ভেজাল, সাধারণ অন্য আমাদের এই মাঝে মধ্যে আমাদের মতো সাংবাদিকরা বিভিন্ন ধরনের অনুসন্ধানী রিপোর্ট করেন, আমাদের কসমেটিক্স আইটেম থেকে শুরু করে নানান বিষয়, সরি। তো সেই ক্ষেত্রে সেগুলোতে মানে সমস্ত প্যাকেটটা হচ্ছে মানে মূল প্যাকেট 1 নম্বর একটা প্যাকেট, কিন্তু মালামাল হচ্ছে সেখানে সবই 2 নম্বর। শুধু তাই না, খুব দুঃখজনক আমাদের দেশে যেটা শিশু খাদ্যেরও ভেজাল হয়, শিশু খাদ্য। তো সেক্ষেত্রে আমাদের ই কমার্স কতটুকু ডেভেলপ করবে? আমরা শুধুমাত্র একটা ছবি দেখে আমরা একটা পণ্য কিনছি, অর্ডার দিচ্ছি, সেটার কতটুকুই বা আমাদের বিশ্বস্ততা রেখে তারা সেই ব্যবসাটা করবে, তাই না? আমরা অনলাইনে পণ্য তো সে আন্দাজের উপরে কেনা, মনে করেন একটা কাপড়, একটা শাড়ি, একটা 3 পিস কেনা হচ্ছে, কিন্তু সেই সুতার মানটা কি, এটা যে বিক্রি করছে সে ছাড়া কিন্তু আমরা বলতে পারবো না। ছবি দেখে কখনো সুতার মান এটা নির্ণয় করা যাবে না, খাদ্যের মান নির্ণয় করা যাবে না। ইয়েতে গাংনীতে সাপের কামড়ে গৃহবধূ মৃত্যু, ইদানিংকালে সাপের কামড়, আপনার এই যে সিজনিয়াল বিষয়টা নিয়েই মনে হয় এমন যে বর্ষার সময়, বর্ষার সিজনে তো এমনি আমাদের এই এরিয়াতে আপনার যেটা আমরা কুলিন সাপ বলি, কুলিন সাপ, হ্যাঁ মানে আমাদের এই সাপের বর্ষার সময় এরা কিন্তু দেখা যায় আবাসিক স্থলেই কিন্তু আশ্রয় নেয়, সেখানে ডিম পাড়ে, সেখানে ছাপ তারা ছাতুলে, এবং ঘরে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। সর্বদংশনের মৃত্যু ঘটনা ঘটছে অহরহ। অসামঞ্জস্য দাঁড়িপাল্লা জব্দ জারিমানা। এ দেখেন এই ব্যবসায়িক ইয়েতে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, এখানে সে আমাদের যে ওজনে কম দেওয়া, হ্যাঁ আমরা পণ্য নিয়ে যেমন আলোচনা করছি, আবার দেখা যাচ্ছে যে সেই পণ্যের পরিমাপ নিয়েও ঝামেলা আছে, তাই না? ডিজিটাল যে বাটখারাগুলো এখন উঠছে, ডিজিটাল মেশিন যেটা পরিমাপের জন্য, এখানে দেখা যাচ্ছে যে ওই কৌশলে কিন্তু কমানো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওজন ওই বাটখারা দিতে আমি এই কিছুদিন আগেই দেখেছি কোন এরিয়ায় আপনার বাটখারা ওই ডিজিটাল মেশিনের যে ওজনটা দেখা যাচ্ছে যে কম, অর্থাৎ 1 কেজির বাটখারা চাপানোর পরে ওখানে ডিজিটাল মেশিনে অনেক কম আসলো, প্রায় 100 গ্রাম মতো। আচ্ছা, এটা তার মানে গ্রাহকদের সাথে কতটা প্রতারণা করা হচ্ছে, মানে ডিজিটাল মেশিনও কম দিচ্ছে। হ্যাঁ, কম হচ্ছে, এটা করছে কৌশলে করছে আর কি, এটা করানো যায় আর কি, কম বেশি করা যায়। এই জিনিসগুলো আসলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য খুব বেশি হয়ে গেছে। আচ্ছা, এখানে আর একটা, এই যে আমাদের যে
এতদ অঞ্চলে যে বিভিন্ন ল্যাবগুলো আছে, ক্লিনিকগুলো আছে, সেখানে এদের টোটাল এই প্রতিষ্ঠানগুলো আসলে তাদের যে রিকোয়ারমেন্ট সেগুলা কমপ্লায়েন্ট বলি আমরা যেটাকে, যে যে সেই রিকোয়ারমেন্টগুলা রেখে এটা করছে কিনা। নানান সময় নানান অভিযোগ কিন্তু তাদের, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, এখানে তাদের ইয়েতে আপনার কে এনেস্থেসিয়া দেয়, কে অপারেশন করে, এগুলা নিয়েও অনেক সময় আমরা কিন্তু বোঝা মুশকিল হয়ে যায়। মুশকিল হয়ে যায়। ঘটনা হয়ে গেছে যে আসলে এখানে টেস্ট করানোর জন্য যে টেকনিশিয়ান প্রয়োজন, সেই দক্ষ টেকনিশিয়ান কিন্তু আমাদের ক্লিনিকগুলোতে নেই। অদক্ষ টেকনিশিয়ানরা তারা কাজ করছে। আর একটা জিনিস হচ্ছে যে দেখা যাচ্ছে সিজার অপারেশন করছে। সিজারের মতো একটা গুরুত্বপূর্ণ একটা অপারেশন, যেটা একটা নারীর মৃত্যু, একটা শিশুর মৃত্যুরও একটা ঝুঁকি থাকে। সেখানে আমি নাম বলছি না, আমার এই মেহেরপুর এরিয়ায় 2টা ক্লিনিকের কথাই বলি, যেটা এক সময় ডাক্তার অপারেশন করছেন না, ডাক্তারের এক অপারেটর, অর্থাৎ ডাক্তারের সহযোগী, যে তার কোনো ডিগ্রি নেই, কিছু নেই, সে ডাক্তারের অনুপস্থিতিতে একটা সিজার অপারেশন করছেন। এটা চিন্তা করা যায়? এবার আমি এই বিষয়টা ওই ক্লিনিকের মালিক ডাক্তার সাহেবকে যখন জিজ্ঞাসা করলাম যে এই অবস্থা আপনার ক্লিনিকের বিষয়টা কি, উনি ঢাকায় অবস্থান করছিলেন সেই সময়, বলছে ও আমার কাছ থেকে কাজ দেখে দেখে আমার চেয়ে হাত তার পেকে গেছে, মানে খুব যশ হয়ে গেছে তার। তাহলে এই হচ্ছে আমাদের এই মেহেরপুর জেলা ক্লিনিকের এরকম ক্লিনিক সারা দেশব্যাপীতেই আছে। বুঝছেন? ক্লিনিকগুলো আপনার ডায়াগনস্টিক সেন্টারগুলোর ওই অবস্থা, যে খুব অব্যবস্থাপনার মধ্যে চলছে। স্বাস্থ্য বিভাগের যে তদারকিটা, এই তদারকিটা আসলে বাড়ানো দরকার। স্বাস্থ্য বিভাগের তদারকি তো একেবারে নাই, সমস্ত জায়গাতেই তো এখন দুর্নীতির চিত্র ফুটে উঠছে। দুর্নীতির আমরা একটা বিষয়ে এক ঘটনা ঘটছে, কিন্তু আসলে দেখার কেউ যেন নেই, এটাই মনে হয় যে এগুলো দেখভাল করার মতো লোক এর অভাব, কর্মকর্তার অভাব। আমাদের এখানে আরেকটা নিউজে আছে যে মসজিদে বিস্ফোরণের দায় কাউকে না কাউকে নিতে হবে, হাইকোর্ট বলছে। উচ্চ আদালত নারায়ণগঞ্জের যে হৃদয় বিদারক ঘটনা, নারায়ণগঞ্জের আসলে এটা তো একটা মসজিদের যে বিস্ফোরণটা ঘটছে, এটা তো বিশাল বড় একটা ট্র্যাজেডি মনে করি। ইতিমধ্যেই 37 জন টোটাল মনে হয় রোগী ছিল, তার মধ্যে 28 জন গত রাত পর্যন্ত মারা গেছে, আজকে সকাল পর্যন্ত জানি না কি অবস্থা। 28 জন মারা গেছে এবং বাকি 8 জন আছে যে তারাও কিন্তু খুবই অসহায়ের মধ্যে, চরম সংকটাপন্নর মধ্যে অবস্থান করছে। অথচ দায়ভার নেবে না তা তো হবে না। কি কারণে ঘটছে সেটা, যেমন গ্যাস কোম্পানি, তিতাস গ্যাস কোম্পানি কর্তৃপক্ষকে স্থানীয় লোকজন, ওখানে যে লিকেজ হয়েছিল গ্যাস লাইনে, সেখানে তাদেরকে কিন্তু ইনফরমেশন তাদেরকে দেওয়া হয়েছিল যে এখানে লিকেজ আছে, এটা মেরামত করেন। ওখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেখানে অফিসের লোকজন 50,000 টাকা ঘুষ চেয়েছিল। এটা স্থানীয় এলাকাবাসীর দাবি। তাহলে এই টাকা দেয় নাই, লিকেজও মেরামত হয় নাই। আজকে কি ঘটলো যে এখানে বিস্ফোরণ ঘটে, আজকে আসলে প্রথমে আমরা ধারণা করলাম এসি বিস্ফোরণ হয়েছিল, আসলে তো তা না, হয়েছে তো গ্যাসের লিকেজ থেকে এই প্রবলেমটা, অগ্নিদগ্ধের ঘটনা যখন এসছে ওখান থেকে। তাহলে এর জন্য অবশ্যই তিতাস গ্যাস কোম্পানিকে দায়ী নেওয়াই লাগবে। আজকে সম্ভবত একটা রিট হবার কথা আছে আগামী, গতকালকে হাইকোর্টে এই বিষয়ে একটা রিটের আবেদন করার জন্য ওখানকার এক অ্যাডভোকেট একটা আবেদন করছেন। আজকে মনে হয় সেটা আনুষ্ঠানিকভাবে রিট দাখিল হবে এবং ক্ষতিপূরণ, প্রত্যেকের জন্য ক্ষতিপূরণ দাবি করে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি করে রিটটা করবেন আইনজীবী। এটা হওয়া উচিত এবং তিতাস গ্যাস কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর ব্যবস্থা হবেই বা কী করে? সাথে সাথে তো আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী উনি যেহেতু মসজিদকে দায়ী করলেন যে অবৈধ, মসজিদটাই অবৈধ, তাহলে এই যে দায়িত্বশীল পদে থেকে দায়িত্বশীল কথা বলাটা উচিত বলে আমি মনে করি। এগুলো না করে দেখা যাচ্ছে যে সেটা বললেও তদন্ত হওয়ার পরে বলতেন, তাই না? যে মসজিদ প্রতিষ্ঠা তদন্ত হবে, তারপরে আগেই আমি দায়ী করে দিলাম। আগেই আমরা একটা মেসেজ দিয়ে দিই যে যারা দায়িত্বে, মানে তদন্তের দায়িত্বে যাদেরকে দেওয়া হয়, মনে হয় যাদেরকে একটা মেসেজ দেওয়া হয় যে তোমরা এই লাইনে তদন্তটা করো।
অবশ্যই। এটা খুব দুঃখজনক। এমনি তো বাংলাদেশে কোনো তদন্তের রিপোর্ট আমরা পাই না, আলোর না। মুখ দেখেন, এটা নিয়ে আলোর মুখ ক্লেম দেখেন। তো আছে, তাই না? কখনোই না। তারপরে একটা তদন্ত রিপোর্ট হওয়ার পরে আপনি কেন মন্তব্য করবেন দায়িত্বশীল পদে থেকে? এটা করা উচিত না। তাহলে এই কাজগুলো আসলে করতে একদম টপ টু বটম প্রত্যেকে যে কোনো একটা মন্তব্য আপনি কেন করলেন? এটা জুডিশিয়াল ম্যাটার, তাই না? সেখানে আপনি কেন এটা ইয়ে করবেন? এই দায়িত্বহীনতার পরিচয় তো আমরা দিই আসলে। আমাদের এখানে আরেকটা আছে যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের প্রশংসায় বান কি মুন, জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশকে প্রশংসা করেছে। আমরা যেভাবে আইলা সিডোর যেভাবে মোকাবেলা করি বা এখানে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হয় সেগুলো নিয়ে আসলে বাংলাদেশ এই ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা অবদান সত্যিকার অর্থে রেখেছে, যে আমাদের আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের একটা এই প্রশংসা কিন্তু আছে। সেটাই মূলত বান কি মুন করেছেন। তবে কখনো কখনো তো আমরা দেখি যে আমাদের এটা হয়তো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে, যে ইয়েতে রানা প্লাজার মতো এই যে দুর্ঘটনাগুলো ঘটে, তখন তো আসলে এই ডিজাস্টারগুলো মোকাবেলা করার জন্য আসলে আমাদের হয়তো দেখা যাচ্ছে যে ফায়ার ব্রিগেডের যে সক্ষমতা দরকার সেই সক্ষমতা কিন্তু থাকে না তখন হয়তো তারপরে সমস্যা, তাই না? তখন হয়তো আমরা আবার দেখি যে আমাদের ল্যাডার এত কম, এর উচ্চতা এত, আমরা এর বেশি উঠতে পারি না, নানান সীমাবদ্ধতা, তখন সমস্যার কথা হবে। একটু রাজনীতির বিষয়ে আলোকপাত করে শেষ করব। আওয়ামী লীগের একটা পরিবর্তনের কথা বিভিন্ন পত্রপত্রিকায় শোনা যাচ্ছে, সেটা মন্ত্রী পরিষদ থেকে শুরু করে মানে সেই আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি পর্যন্ত। এ ব্যাপারে যদি একটু কথা বলি, আসলে রাজনীতি কি আসলে চর্চা আছে বর্তমানে? হ্যাঁ, বর্তমানে তো আসলে রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগে এখন প্রেসিডিয়াম সদস্য খুব 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু মারা গেছেন। এবং এনারা কিন্তু আমরাই বলি, আমাদের মুখের ভাষাতে বলি, এনারা ছিলেন চাঁদের মন্ত্রী। যেমন মোহাম্মদ নাসিম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, সিলেটের মেয়র কামরান আহমেদ। এই যে 3 জন ব্যক্তি নিঃসন্দেহে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছিলেন। এই 3টি পদ তো ফাঁকা হয়ে গেছে, এখন সেই ক্ষেত্রে 3টা পদে তো সরকার নিয়োগ দেওয়াই লাগবে। আওয়ামী লীগের যেহেতু এই 3টা প্রেসিডেন্ট সদস্য পদ পূরণ করতেই হবে। পাশাপাশি এখন মন্ত্রী পদের পরিবর্তন আসতে পারে, এটা তো একটা রুটিন প্রক্রিয়া, দলের রুটিন প্রক্রিয়া। সেই হিসাবে মন্ত্রিসভায় এখন কারা স্থান পাবে, কারণ এখানেও অনেকে বাইরে আছে, যে মতিয়া চৌধুরীর মতো মানুষও কিন্তু বাইরে আছেন, তারপর তোফাইল আহমেদ এর মতো মানুষও কিন্তু বাইরে আছে। এখন আমার বিশ্বাস যে যাকে তে কাজ হবে, প্রধানমন্ত্রী যেহেতু এটা সম্পূর্ণ ভুক্ত বিষয়, এখন মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নেবেন যাকে দিয়ে কাজ হবে, দেশের উন্নয়ন ঘটবে, দলের উন্নয়ন ঘটবে, সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এই ধরনের ব্যক্তিদেরকেই আশা রাখি যে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দান করবেন। কারণ আমরা সেটাই চাই যে যিনি এখন হয়ে গেছেন কি, আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রী, সকল সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে নিতে হবে। কেন নিতে হবে? তাহলে অন্যান্য মন্ত্রীগুলো কি করেন? একজন ব্যক্তি কত পারবেন? তাহলে এই সিদ্ধান্তটা নেবার মতো ক্ষমতা তো থাকতে হবে। যেমন আমি প্রশংসা করি আমাদের সংস্থাপন প্রতিমন্ত্রী, যে একটা বিষয়ে যে সাংবাদিক নির্যাতন, যে ডিসিশন, যে নির্যাতন ঘটনা, জনপ্রশাসন, হ্যাঁ, এই ঘটনায় দেখেন তাৎক্ষণিকভাবে কিন্তু সংস্থাপন প্রতিমন্ত্রী পদক্ষেপ নিয়েছিলেন। আমি কিন্তু ওনার এই কর্মকাণ্ডের প্রশংসা করি, যেটা খুব ভালো একটা উদ্যোগ। এরকম আরো কিছু ঘটনা, এই যে ইয়নো সর্বশেষ যে ঘোড়াঘাট, এই যে পদক্ষেপগুলো নেওয়া, এগুলো দরকার আছে তো, সেটাই একটা দায়িত্বশীল পদক্ষেপ। অনেক ধন্যবাদ হারুনুর রশিদ ভাই, আমাদের সময় একদমই শেষ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাংবাদিক হারুনুর রশিদ ভাইয়ের সাথে। আমরা চেষ্টা করেছি যে আমাদের স্থানীয় যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোর কিছু সংবাদ নিয়ে বিশ্লেষণ করার জন্যে। আমরা প্রতিদিনই সকাল 11টায় এই অনুষ্ঠানটা করে থাকি। আজকে আমাদের 3য় পর্ব শেষ করলাম। আশা করছি মেহেরপুরের তথা আমাদের গ্রেটার কুষ্টিয়া, আমাদের এত ধরনের পশ্চিমাঞ্চল, যেটা আমাদের এই পশ্চিমাঞ্চলের অনেক বিষয়ই খুব গুরুত্বপূর্ণ। আমাদের পশ্চিমাঞ্চলের কৃষি, পশ্চিমাঞ্চলের রাজনীতি,
পশ্চিমাঞ্চলের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউবে লগ ইন করলে আমাদের প্রতিদিন সকাল 11টার সময় আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনতে পাবেন বা দেখতে পাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভকামনা।